নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। সাধারণত লোকসভা নির্বাচনের আগে আমরা যেটা দেখতে অভ্যস্ত যে কেন্দ্রের যে শাসক দল তার বিরুদ্ধে বিরোধীরা একেবারে সমবেত স্বরে তারা বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানায়, বিভিন্ন ইস্যুতে তাকে তুলোধনা করে এবং বিভিন্ন বিষয়ে সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে জনগণের সামনে তুলে ধরে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে নামে। এবং সেক্ষেত্রে যদি জোট হয়, বিরোধী জোট হয়, যেরকমটা আমরা এখন দেখছি ইন্ডিয়া জোট, সেক্ষেত্রে এটা প্রত্যাশিত যে শাসক দল বিজেপি এবং আরও বলা ভালো যে মোদী সরকারের ক্ষেত্রে, মোদী সরকারের বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ সামনে রেখে তারা আন্দোলন করবেন বা তারা ইস্যুটাকে সামনে এনে নিজেদের ভোটের স্ট্র্যাটেজি সাজাবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু তার বদলে আমরা দেখছি যে ইন্ডিয়া জোটের অভ্যন্তরে রীতিমতো আসন শেয়ারিং থেকে শুরু করে সমঝোতার ইস্যুতে একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যদি ধরা যায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একদিকে যেখানে মমতা ব্যানার্জি বারংবার বলে যাচ্ছেন যে না, এখানে কোনো জোট হচ্ছে না, আমরা একলাই যাচ্ছি, পরবর্তীকালে ভোটের পরে দেখা যাবে কি করা যায়, সেখানে কংগ্রেস যেন একেবারে নাছোড়বান্দা হয়ে হাত ধরে পড়ে রয়েছে। ওই একটা গান আছে না, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। এখন যেন কেন্দ্রের যারা কংগ্রেসের কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের যেন এখন একটাই অবস্থা, দিদি পায়ে পড়ি রে, যে করে হোক জোটটা করে নি। মানে এরকমই একটা পরিস্থিতি এখন বঙ্গের ক্ষেত্রে। আমরা দেখলাম যে 48 ঘন্টার যে ধর্ণা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 100 দিনের কাজের বকেয়া, সেই বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা বলা যেতে পারে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ধর্ণা। সেই ধর্ণা মঞ্চ থেকে তিনি শটান আক্রমণ শানালেন রাহুল গান্ধীকে। কী আক্রমণ? যে না, ভোটের আগে এখানে এসে সংখ্যালঘু ভোটকে ভাগ করার চক্রান্ত করছে রাহুল গান্ধী, এরকম বিস্ফোরক অভিযোগ তিনি করে দিলেন খোদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে ধর্ণা, সেই ধর্ণার মঞ্চ থেকে। তারপরেও রাহুল গান্ধী বেবাক চুপ। এবং সবথেকে বড় যে খবরটা এখন পাওয়া যাচ্ছে সূত্র মারফত খবর, যদিও অসমর্থিত সূত্রের খবর, তবে রাজনীতিতে বা রাজনীতির আঙিনায় যা রটে তার কিছুটা তো বটে, এবং সে কিছুটা রটা নিয়েই আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি খবরিলাল বিবেক। এবং যেটা রটেছে এই মুহূর্তে, যে কংগ্রেস এই মুহূর্তে আমাদের পড়শি রাজ্য আসাম এবং মেঘালয়ে একটি একটি করে সিট ছেড়ে দিতে চায় তৃণমূল কংগ্রেসকে। কানে বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। কি বলছে, কি খবর পাওয়া যাচ্ছে? যে খবর আসছে শিলচর, অর্থাৎ যেটা বলা হতে হয় যে সন্তোষ মোহন দেব, তার যে পারিবারিক একটা প্রভাব রয়েছে এই জায়গায়, তার কন্যা সুস্মিতা দেব, তারও যথেষ্ট প্রভাব রয়েছে আসামের এই শিলচর আসনটিতে। সেই আসনটিতে এই সব কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে কিন্তু ছেড়ে দিতে চায় এই আসনটি কংগ্রেস। অপরদিকে মেঘালয়ে সাম্প্রতিক সময়ে যে উল্লেখযোগ্য ভোট শেয়ারিং তৃণমূল কংগ্রেসের, সে কথা মাথায় রেখে 2 লোকসভা আসন বিশিষ্ট মেঘালয়ের ক্ষেত্রেও একটি আসন কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস। কিন্তু তাতেও চিরে ভিজবে কি? কারণ বঙ্গে যে 2টি আসন দেওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসকে, সেটাতেও কিন্তু এখন না বলে দিয়েছেন, একেবারে পরিষ্কার না বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলকে পাশে পেতে মরিয়া কংগ্রেস। একের পর এক বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস যতটা একেবারে চড়া সুরে আক্রমণ শানাচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেস যেন একেবারে বিনয়ের অবতার হয়ে যাচ্ছে ততই। এদিকে আক্রমণের ঝাঁজ যত বাড়ছে, ওদিকে যেন বিনয়ের অবতার হওয়ার পরিমাণটা ততই বাড়ছে। অদ্ভুত এক অসামঞ্জস্যকর পরিস্থিতি এই মুহূর্তে ইন্ডিয়া জোটের অভ্যন্তরে। সচরাচর এটা দেখা যায় না। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বললেন না, পশ্চিমবঙ্গে একেবারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই অপকর্ম এটি। ঠিক সেই দিনই একেবারে কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় কংগ্রেসের তরফ থেকে স্পোক্স পারসন যারা রয়েছেন, অর্থাৎ মুখপাত্র রয়েছেন, একেবারে এক্স হ্যান্ডেলে পরিষ্কার পোস্ট করে দিলেন যে না, এটা একটা নিছকই দুর্ঘটনা, কোনো রকম ভুল বোঝাবুঝির জায়গা নেই, ভুল বোঝাবুঝির অবকাশ নেই। প্রচুর জনসমাগম হয়েছে, জনসমাগমের চাপে কোথাও না কোথাও একটা অনিচ্ছাকৃত দুর্ঘটনা হয়েছে, এর সাথে কোনো রকম আক্রমণ বা কোনো রকম ইচ্ছাকৃত কোনো রাজনৈতিক প্রতিহিংসার কোনো অবকাশ নেই। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীরই বিরোধিতা করে দিল খোদ তার দল কংগ্রেস। এবং একের পর এক বিভিন্ন ইস্যুতে যতই আক্রমণ শানানো হোক না কেন, রাহুল গান্ধী মমতা ব্যানার্জিকে নিয়ে এখনও আশাবাদী, যতটা আশাবাদী জয়রাম রমেশ
সবাই বলছেন না জোট হবে জোট হবে, মমতা ব্যানার্জিকে ছাড়া জোট ভাবাই যায় না, কিন্তু মমতা ব্যানার্জি তার জায়গাতে অনড়। কিন্তু এরপর যে খবরটা পাওয়া গেল তাতে তো বোঝাই যাচ্ছে যে কংগ্রেস কতটা মরিয়া জোটে তৃণমূলকে পাশে পাওয়ার জন্য। তারা আপের অর্থাৎ আম আদমি পার্টি তাদের এখন অবধি সিট শেয়ারিংয়ের যে দাবি ছিল সেই দাবিতে কোনো রকম কর্ণপাত করেছে এমনটা শোনা যাচ্ছে না, অথচ মেঘালয় এবং আসাম নিয়ে তৃণমূল কংগ্রেসের আংশিক দাবি তারা মেনে নিতে রাজি হয়ে গিয়েছে এবং প্রকারান্তরে বার্তা পাঠিয়ে দিচ্ছে যে আমরা রাজি, তোমরা এবার রাজি হয়ে যাও। অনেকটা সেই পুরনো একটা গান আছে না, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। তো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির ক্ষেত্রে এখন কংগ্রেস নেতৃত্বের অনেকটা এরকমই অবস্থা, গানটা একটু পাল্টে যাচ্ছে, দিদি পায়ে পড়ি রে যেমন করেই হোক জোটটা করে নে। এখন জোট হবে কি হবে না, দিদির মন গলবে কি গলবে না, এবং কংগ্রেসের এই একের পর এক টোপে চিরে ভিজবে কি ভিজবে না, সেটা কিন্তু এখনও আরেকটু তার নাটক হয়তো বাকি রয়েছে। কারণ রাজনীতিটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং রাজনীতির অন্যতম চরিত্র হলেন মমতা ব্যানার্জি, এবং সবথেকে বড় কথা যিনি পালস বুঝতে একেবারেই দুর্ধর্ষ এমনটাই কিন্তু অনেক রাজনীতিবিদ বলে থাকেন। ফলে শেষ মুহূর্তে তিনি যদি কোনো একদম চমকপ্রদ চাল দিয়ে দেন সেটাতেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। এখন এই যে সিট শেয়ারিংয়ের আংশিক যে দাবি, যে খবরটা এখন সূত্র মারফত পাওয়া যাচ্ছে, সেই দাবিতে যদি তৃণমূল মেনে নেয় বা তৃণমূল যদি সেই দাবিতে তাদের স্থান বা তাদের যে অবস্থান এই মুহূর্তে কঠোর অবস্থান সেটাকে একটু হলেও নরম করে, সেক্ষেত্রে কিন্তু অনেক রাজনৈতিক সমীকরণ আবার পাল্টে যেতে পারে, অনেক নতুন সম্ভাবনার দিকও খুলে যেতে পারে। লোকসভা ভোটের আগে রাজনৈতিক সমীকরণের কোন জল্পনা, কোন কষ্ট কল্পনা, কোন রটনা, সব কিছুতে আলটিমেটলি লোকসভা ভোটে কী প্রভাব পড়তে চলেছে সেই দিকে আমাদের কিন্তু কড়া নজর রয়েছে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।